টেন্সের ক্ষেত্রে দেখো এই 4 ধরনের ভুল সাধারণত তোমরা করে থাকো। টেন্স সংক্রান্ত আরেকটা ভুল তোমার হয়ে থাকে যখন একই সেন্টেন্সে দুবার ফিউচার টেন্স থাকে, যেটা শেষে হবে ওইটা ফিউচার টেন্স রাখবো আর প্রথমেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স। বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে সঠিক পদ্ধতিতে ট্রান্সলেট করতে পারলে তোমার রাইটিং স্কিল যেমন ডেভেলপ হবে, চাকরির পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় ট্রান্সলেশন করে তুমি পুরো নম্বর পাবে। তোমরা সবাই তো আর ইংরাজি অনার্সের ছাত্র নও যে ইংরাজিটা সবাই ভালো পারবে। কাজেই যে কয়েকটা জায়গায় তোমাদের সমস্যা হয় সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আজকে তোমাদের 5টা এমন পদ্ধতি শিখিয়ে দেব যাতে করে তুমি ইংরাজি কম জানলেও ট্রান্সলেশনে ফুল মার্কস পাবে। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। পরীক্ষায় কিছু কিছু সেন্টেন্স ছোট ছোট দেওয়া থাকে, আবার বেশ কিছু সেন্টেন্স এইরকম বড় বড় দেওয়া থাকে। তাহলে তুমি করবে কি না, প্রথমেই এই বড় সেন্টেন্সটাকে স্ক্যান করে এর মধ্যে কটা পার্ট আছে সেটা বের করব। সেটা কিভাবে বের করব না, ভার্ব ধরে ধরে এই পার্টগুলো বের করা যায়। তাহলে প্রথম নিয়ম কি, স্প্লিট লং সেন্টেন্সেস। এই পার্ট বের করছি কিভাবে দেখো। ভবতোষবাবু যেই মাত্র দেশে ফিরলেন, তাহলে এই যে একটা ভার্ব দেখতে পাচ্ছ, তার মানে এইখানটায় একটা ছোট্ট সেন্টেন্স মানে ক্লজ আছে। তার বন্ধুরা তার সাথে শুধুমাত্র দেখা করতেই এলো তা নয়, এই যে দেখা করতে আসা এটা একটা ভার্ব। তার মানে এই পর্যন্ত আরেকটা ছোট সেন্টেন্স রয়েছে। তার জন্য তাদের বাগান থেকে ফল ও সবজি আনলো, এই দেখো। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে 3টে পার্ট রয়েছে। এখন ইংরাজি করার সময় তোমাকে যে এই 3টে পার্টকে একটা সেন্টেন্সেই রাখতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি পার্ট করে দাও তাতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আর স্প্লিট না করেও ট্রান্সলেট করতে গেলে এই পার্টিশন ধরে ধরে করতে হবে, তা না হলে তুমি ক্লজগুলো বের করতে পারবে না। আর পাঠ করে না লিখলেও তোমাকে এই ক্লজগুলো এইভাবে মার্ক করে নিতে হবে। এইভাবে পাঠ করে না নিলে কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে তোমার বুঝতে অসুবিধা হতে পারে। এটা করে নেওয়ার পরে আমরা দ্বিতীয় নিয়ম প্রয়োগ করব। সেটা হলো আমরা এই এক একটা পাঠ ইংরাজি করা কোথা থেকে শুরু করব, তার মানে আমরা সিকোয়েন্স সাজিয়ে নেব। আমি আগে একাধিক ক্লাসে তোমাকে শিখিয়েছি যে এই এক একটা পার্টকে ইংরাজি করার সময় তুমি সাবজেক্ট আর ভার্ব বলবে, তারপরে বাকি অংশটা বলবে। দেখো এখানে সাবজেক্ট ছিল ভবতোষবাবু, ফিরলেন এই হলো ভার্ব, আর বাকি অংশটা পরপর তুমি এইভাবে উল্টো দিক থেকে বলে এলেই বিষয়টা সহজ হবে। আর একটা কথা, যদি কোনো সময় বোঝাচ্ছে এমন অ্যাডভার্ব থাকে সেটাকে শুরুতে বলাই ভালো। এখানে যেমন ছিল যেই মাত্র, তাহলে এই কথাটাকে শুরুতে নিয়ে আসব। তাহলে দেখো সেন্টেন্সটা এইভাবে শুরু করব, যেই মাত্র ভবতোষবাবু ফিরলেন দেশে। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, একে হোয়েন না বলে অ্যাজ সুন অ্যাজ বললে বেশি ভালো হয়। অ্যাজ সুন অ্যাজ ভবতোষবাবু রিটার্নড টু হিজ হোমল্যান্ড, মানে দেশে। এইবার পরের অংশটা দেখো, আবার সাবজেক্ট বলবো, ভার্ব বলবো, বলে পিছন দিকে যাব। তার বন্ধুরা, এটি হলো সাবজেক্ট, দেখা করতে এলো, এই হলো ভার্ব, বলে এই বাকি অংশটা উল্টো দিকে বলবো। তাহলে তা নয়, নট অনলি, এভাবে শুরু করি। হিজ ফ্রেন্ডস নট অনলি কেম টু মিট হিম, তাহলে যে শুধুমাত্র তা নয় এটাকে আমি বলেছি নট অনলি। বাট অলসো, নট অনলি বললে বাট অলসো বলতে হবে। তার জন্য তাদের বাগান থেকে ফল ও সবজি আনলো, কে আনলো, সাবজেক্ট কি না তারা, বন্ধুরা, তাহলে দে বলবো, এই হলো ভার্ব, বলে এবার উল্টো দিক থেকে বলতে থাকবো। বাট অলসো দে আনলো, ব্রট ফল ও সবজি, ফ্রুটস
অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দেয়ার গার্ডেন, তাদের বাগান থেকে, ফর হিম, ফর ভবতোষ বাবু। তাহলে দেখো এই যে তিনটে পার্টকে এইরকম আলাদা আলাদাভাবে ইংরাজি বললেই সুন্দরভাবে ট্রান্সলেট করা যায়। এইবার এসো ট্রান্সলেশন করতে গিয়ে যে ওয়ার্ডগুলোর তুমি ইংরাজি জানো না সেগুলো তুমি তাহলে কি করবে? রিপ্লেস আননোন ওয়ার্ডস। সেই ওয়ার্ডগুলোর বদলে আমরা এমন ওয়ার্ড লিখব যেগুলোর ইংরাজি আমরা বলতে পারবো, অর্থটা একই রকম থাকলেই হবে। এই স্প্লিট করাটা ভালোভাবে বুঝে নেওয়ার জন্য তুমি আরও সেন্টেন্স দেখো। বর্বর হুন জাতির আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য চীনারা বুদ্ধি খাটিয়ে, তার মানে তারা বুদ্ধি খাটিয়েছিল। এই যে একারযুক্ত ক্রিয়াপদগুলো আমি আগে একাধিক ক্লাসে তোমাকে শিখিয়েছি, ওগুলো তুমি যদি হ্যান্ডেল করতে না পারো ওগুলোকে আলাদা পার্ট তৈরি করে আলাদা ক্লজ করে দেবে। একটা উঁচু প্রাচীর নির্মাণ করেছিল, এই যে দেখো করেছিল, এই পর্যন্ত একটা অংশ আবার, যেটি চীনের প্রাচীর নামে খ্যাত। তাহলে দেখো এই যে প্রথম অংশটা আত্মরক্ষার জন্য, এই অংশটার মধ্যে কোনো ভার্ব নেই। একে তুমি সেন্টেন্সের শুরুতেও রাখতে পারো, পরেও দিতে পারো। আমরা শুরুতে যদি বলি তাহলে বলবো দেখো টু সেভ দেমসেলভস, আত্মরক্ষার জন্য, টু সেভ দেমসেলভস এগেনস্ট আনসিভিলাইজড হুনস, এগেনস্ট দ্য অ্যাটাক অফ আনসিভিলাইজড হুনস। আনসিভিলাইজড মানে বর্বর, স্যাভেজ মানেও তাই, আনসিভিলাইজড বললাম। এই বলে একটা কমা দিয়ে দিতে পারি, তারপরে বলবো দেখো চীনারা বুদ্ধি খাটিয়েছিল। এই যে অংশটা দেখছো এগুলো বেঙ্গলি ইডিয়ামস, এগুলোকে ইংরেজি করার জন্য তুমি এই ট্রিকটা ফলো করো। অজানা শব্দগুলোকে পাল্টে নাও পরিচিত শব্দ দিয়ে যার ইংরাজি তুমি জানো। তাহলে বুদ্ধি খাটিয়ে মানে পরিকল্পনা করে। তাহলে এখানটা ইংরাজি বলি, দ্য চাইনিজ পিপল মেড আ প্ল্যান, মেড আ ওয়াইজ প্ল্যান অ্যান্ড, এবার এই অংশটা ইংরাজি বলছি দেখো, এই হলো ভার্ব, নির্মাণ করেছিল কারা? না চীনারা। দে বিল্ট আ হাই ওয়াল, ওটি বলার পরে এই অংশটা বলে দিলাম। এবার পরের অংশটা এসো, যেটি, হুইচ, চীনের প্রাচীর নামে খ্যাত, হুইচ ইজ ফেমাস অ্যাজ দ্য গ্রেট চাইনিজ ওয়াল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এইভাবে পার্ট পার্ট করে ইংরাজি করলে সুবিধে হবে। আবার পরেরটা দেখো, সকাল সকাল স্নান সেরে, ওই যে বলছিলাম একারযুক্ত ক্রিয়াপদগুলোর কথা, এগুলোকে যদি তুমি ওই রকম ফ্রেজ হিসাবে ইংরাজি করতে পারো খুব ভালো কথা, যদি না পারো তাহলে পাঠ করে নেব। ব্যাগের মধ্যে বই ভরে নিয়ে, আবার দেখো একটা একারযুক্ত ক্রিয়াপদ আছে, তাহলে একে দুভাবে বলতে পারি। সাবজেক্ট কি বুঝে নেব আগে, না ছোট্ট বাচ্চারা, এটি যদি সাবজেক্ট হয় তাহলে ছোট্ট বাচ্চারা সকাল সকাল স্নান করে নিয়েছিল, লিটল চিলড্রেন বাথ আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল, অ্যান্ড ভরে নিয়ে, ফিল্ড দেয়ার ব্যাগস উইথ বুকস, লোডেড দেয়ার ব্যাগস উইথ বুকস। আর যদি একসাথে বলতে চাই যেমন ছিল, টেকিং বাথ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ফিলিং দেয়ার ব্যাগস উইথ বুকস। এইবারে দেখো এই হলো সাবজেক্ট, লিটল চিলড্রেন স্কুলের পথে চলেছে, মানে হলো স্কুলে যাচ্ছে। প্রথমে এইভাবে বলি, লিটল চিলড্রেন আর গোয়িং টু স্কুল, হই হই করতে করতে, এই উল্টো দিকে আসতে বলেছি, চিয়ারফুলি উইথ ডিলাইটফুল নয়েজ। আর যদি যেমন ছিল স্কুলের পথে চলেছে সেটা বলতে যাই তাহলে বলবো লিটল চিলড্রেন আর অন দেয়ার ওয়ে টু স্কুল উইথ চিয়ারফুল নয়েজ। এইভাবে যে ওয়ার্ডগুলো কঠিন, যার ইংরাজি জানো না,
সেটাকে অন্য ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে নাও, যার ইংরাজি তুমি বলতে পারবে, আবার অর্থটাও ঠিক থাকবে। এইরকম আরও একটা এক্সাম্পল তুমি দেখে নাও, তোমার বুঝতে খুব সহজ হবে। এখানে প্রথম সেন্টেন্সটা দেখো, ওর কথা ছাড়ো তো, ওর কথা বাদ দাও তো, ও সব সময় বাজে বকে। এখানে দেখো এই যে ছাড়ো তো, একে তুমি ইংরেজিতে কি বলবে? একে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, ইগনোর হিম। ইগনোর হোয়াট হি সেজ। হি টক্স রাবিশ অল দ্য টাইম। হি টক্স রাবিশ অল দ্য টাইম। হি টক্স ননসেন্স অল দ্য টাইম। হি অলওয়েজ টক্স ননসেন্স। এভাবে বললেই হয়। আবার পরেরটা দেখো, অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয় অগণিত মানুষের মনে গভীর দাগ কেটেছিল, গভীর রেখাপাত করেছিল। সাবজেক্ট কি না, অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয়, এটি হলো সাবজেক্ট। আর গভীর দাগ কেটেছিল, এখানে আছে ভার্ব, দাগ কেটেছিল। তাহলে একে ইংরেজিতে কিভাবে বলবো? নীরজ চোপড়াজ গোল্ড উইন ইন দ্য অলিম্পিক্স। দাগ কেটেছিল, একে অনেকভাবে বলতে পারো। লেফট আ ডিপ ইমপ্রেশন অন, অগণিত মানুষের মনে। এই যে অগণিত কথাটাকে কিভাবে বলবো? তুমি বলতে পারো মেনি, ইনিউমারেবল, কাউন্টলেস। যে কোনো একটা তুমি বলবে, সবগুলোই ঠিক হবে। তাহলে লেফট আ ডিপ ইমপ্রেশন অন কাউন্টলেস পিপল, অন দ্য হার্টস অফ কাউন্টলেস পিপল, অন দ্য মাইন্ডস অফ কাউন্টলেস পিপল। আবার তুমি যদি এখানটা বলতে না পারো, তুমি ঘুরিয়ে দাও, নীরজ চোপড়াজ গোল্ড উইন ইন দ্য অলিম্পিক্স ইমপ্রেসড মেনি পিপল, ইমপ্রেসড ইনিউমারেবল পিপল। এইভাবে কারেক্ট তোমাকে লিখতে হবে, একটু উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে, ঘাবড়ে যাওয়ার কথা নয়। এক্সাম হলে এমন হতেই পারে তুমি ওয়ার্ডটার ইংরাজি জানতে, কিন্তু ওখানে মনে পড়ছে না, তার জন্য ঘাবড়ে যাবে না। তুমি ওয়ার্ডটা পাল্টে সিমিলার একটা ওয়ার্ড নিয়ে নাও। তাহলে ট্রান্সলেশনের 3টে নিয়ম শিখলে। এইবার আমরা শিখব টেন্স সংক্রান্ত যে ভুলগুলো করে থাকি, যেটা তোমার শেখা অত্যন্ত জরুরি। তা না হলে টেন্স ভুল হয়ে গেলে, ভার্ব ভুল হয়ে গেলে সেই ট্রান্সলেশনের জন্য কোনো মার্কস তুমি পাবে না। এসো এবার সেটা শিখে নিই। টেন্সের ক্ষেত্রে দেখো, এই 4 ধরনের ভুল সাধারণত তোমরা করে থাকো। প্রথমটা হলো নো কন্টিনিউয়াস। এমন কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস টেন্স করতে নেই। যে ভার্বগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, ফিল, লাইক, লাভ, হেট, লুক, সিম, অ্যাপিয়ার, আন্ডারস্ট্যান্ড, এই ভার্বগুলোকে কখনোই কন্টিনিউয়াস টেন্স করবে না, এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। আমি ভাবছি, এর ইংরাজি আই অ্যাম থিঙ্কিং নয়, আই থিঙ্ক। আমি পারছি, এর ইংরাজি আই ক্যান। এগুলোকে এইভাবেই সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে হয়। এগুলোকে ভুলেও কন্টিনিউয়াস টেন্স করবে না। এই কটা ভার্বকে একটু চিনে রাখো। এইবার দেখো, এমন কিছু বাংলা ক্রিয়াপদ আছে যেগুলো আসলে পাস্ট টেন্স। দেখলো, করলো, গেল, খেলো, এলো। একদিন একটা রাখাল বনে গরু চড়াতে গেল। ওই যে গেল আছে, ওটি কিন্তু পাস্ট টেন্স। গেল মানে গিয়েছিল। ছোট্ট ছেলেটি দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে এলো। এই যে এলো, এটি কিন্তু পাস্ট টেন্স। দ্য লিটল বয় রিটার্নড হোম রানিং, এইভাবে বলবো। আর কি ভুল হয় টেন্স সংক্রান্ত দেখো, পাস্ট পারফেক্ট দেওয়া থাকে, তোমরা অনেক সময় বুঝতেই পারো না ওগুলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আসলে দুটো সিম্পল পাস্ট টেন্স একটা সেন্টেন্সে থাকলেই সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট সাধারণত করতে হয়, যদি দুটো অ্যাকশন আগে পরে বোঝায়। যেমন আমি এক্সাম্পল বলছি, দেখো, আগের মাসে যে ডায়েরিটা আমি হারিয়ে ফেলেছিলাম, গতকাল সেটা আমি খুঁজে পেয়েছি। তাহলে এখানে অতীতকালের দুটো কাজ বলা হয়েছে। আগের মাসে একটা ডায়েরি আমি হারিয়ে ফেলেছিলাম, আর গতকাল সেটা খুঁজে পেয়েছি, দুটোই পাস্ট টেন্সে হয়েছে।
যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট করতে হবে। একে ইংরাজি বললে এইভাবে বলবো আমরা, ইয়েস্টারডে আই ফাউন্ড দ্য ডায়েরি হুইচ আই হ্যাড লস্ট লাস্ট মান্থ, এইভাবে বলবো। আবার দেখো, বাড়ি ফেরার আগেই বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে দুটো ঘটনা ঘটেছিল, বাড়ি ফিরেছিলাম, বৃষ্টি শুরু হয়েছিল। কোনটা আগে হয়েছিল? বৃষ্টি শুরু হয়েছিল, ওই অংশটা পাস্ট পারফেক্ট করতে হবে। দ্য রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিটার্ন হোম। টেন্স সংক্রান্ত আরেকটা ভুল কি হয়ে থাকে না, অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট না সিম্পল পাস্ট টেন্স তোমরা চিনতে ভুল করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সও কাজটা হয়ে গেছে, পাস্ট টেন্সও কাজটা হয়ে গেছে, দুটোই কাজটা কমপ্লিট, এখন সেটা পাস্ট টেন্স হবে কি না। প্রথম কথা হলো, ওই সেন্টেন্সটার মধ্যে যদি কোনো অতীত বোঝাচ্ছে এমন কোনো অ্যাডভার্ব থাকে, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইন জানুয়ারি, অন মানডে, এরকম কোনো অতীত নির্দেশক কোনো দিন, সাল, তারিখ এইরকম যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে তাকে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা যাবে না। যেমন এই সেন্টেন্সটাই দেখো, গতকাল সেটা খুঁজে পেয়েছি, এই পেয়েছিটা দেখে তোমার মনে হচ্ছে এটা হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ফাউন্ড বলবো না, এই যে গতকাল বলা আছে বলতে হবে আই ফাউন্ড। গত সপ্তাহে আমার বন্ধুরা একটা সিনেমা দেখেছে, এই যে গত সপ্তাহে বলা আছে মাই ফ্রেন্ডস ওয়াচড আ মুভি লাস্ট উইক, এইভাবে বলতে হবে। এই সংক্রান্ত বিশদে জানার জন্য আমি আগেই একটা ক্লাস দিয়ে রেখেছি, তার লিংক তুমি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ। আজকের এই ক্লাসটা শেষ করার পরে ওই ভিডিওটা তুমি দেখে নিতে পারো। টেন্স সংক্রান্ত আরেকটা ভুল তোমার হয়ে থাকে, যখন একই সেন্টেন্সে দুবার ফিউচার টেন্স থাকে। দেখো, তুমি যখন বড় হবে তুমি আমার সাথে গান গাইবে, দুবার ফিউচার টেন্স রয়েছে। এক্ষেত্রে আমরা করব কি, যেটা শেষে হবে ওইটা ফিউচার টেন্স রাখবো, আর প্রথমেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স। হোয়েন ইউ গ্রো আপ, ইউ উইল গ্রো আপ নয়, ইউ উইল সিং উইথ মি, তা তুমি বড় হলে তারপরে আমার সাথে গান গাইবে, শেষেরটা ফিউচার টেন্স, কিন্তু প্রথমেরটা আর ফিউচার টেন্স এখানে বলবে না। আরও একটা এক্সাম্পল দেখো, তুমি যখন আমাদের বাড়িতে আসবে একটা বই নিয়ে আসবে, প্লিজ ব্রিং আ বুক হোয়েন ইউ কাম টু আওয়ার হাউস, এইভাবে বলবে। কিন্তু যদি ফিউচার টেন্সের কাজগুলো বা অ্যাকশনগুলো অ্যান্ড দিয়ে পরপর যোগ করা থাকে, তখন কিন্তু প্রত্যেকবার ফিউচার টেন্স বলা যাবে। যেমন দেখো, তুমি ইংরাজি পড়বে এবং আমি অঙ্ক করব, এক্ষেত্রে এই যে অ্যান্ড দিয়ে যোগ করে দেওয়া হচ্ছে, ইউ উইল রিড ইংলিশ, এখানেও ফিউচার টেন্স বলবে, অ্যান্ড আই উইল ডু সামস, এখানেও ফিউচার টেন্স বলা যাবে। তাহলে নিশ্চয়ই টেন্স সংক্রান্ত যে কনফিউশনগুলো তোমাদের মধ্যে হয় সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এইবার আমরা 5 নম্বর যে ভুলটা তোমরা করে থাকো সেটা নিয়ে আলোচনা করি। এসো, কখন প্যাসিভ ভয়েস করতে হবে অনেক সময় তোমরা বুঝতে পারো না, ডিসগাইজড প্যাসিভ ভয়েস। এই সেন্টেন্সটির দিকে দেখো, কিছুক্ষণ পর রমেনের ডাক পড়লো, কে ডাকলো বলা নেই, কাকে ডাকলো, রমেনকে ডাকলো, তাহলে রমেন তো অবজেক্ট, এখানে এটি প্যাসিভ ভয়েসে ছিল। আফটার সাম টাইম রমেন ওয়াজ কল্ড, রমেন ওয়াজ সামন্ড, এইভাবে বলতে হবে। আবার দেখো, ওদের গ্রামে একটা চোর ধরা পড়েছিল, তাহলে দেখো ভার্বটা দেখেই বুঝতে পারছো ধরা পড়া যায় না, ধরা যায়। ভার্বটা হলো ক্যাচ, কে ধরেছিল বলা নেই, কাকে ধরেছিল চোরকে, ওটা তো অবজেক্ট, তার মানে এটিও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। আর থিপ ওয়াজ কট ইন দেয়ার ভিলেজ, এইভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। আবার একটা এক্সাম্পল দেখো, আমার ফোনটা হারিয়ে গেছে, কে হারিয়েছে আমি, সেটা বলা নেই, কি হারিয়েছে আমার ফোনটা, মাই ফোন হ্যাজ বিন লস্ট, একে অ্যাক্টিভ ভয়েসে বলা যায়,
আই হ্যাভ লস্ট মাই ফোন মানে আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। তোমাকে তাহলে আগে সাবজেক্ট ভার্ব নিয়ে এসে এই রকম অ্যাক্টিভ ভয়েসে বললেও হবে। সেটা যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তাই করবে। তাহলে দেখো এই 5টা নিয়ম তুমি মনে রাখলে ট্রান্সলেট করতে গিয়ে তোমার আর কোনো অসুবিধে হবে না, বা ইংরাজি বলার ক্ষেত্রে, ইংরাজিতে লেখার ক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমার খুব কাজে লাগবে। তাহলে এইভাবে তোমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে, আর এই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। See you in the next class. Thank you for watching.